বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদ। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রথম মামলা করার ঘোষণা দিয়েছিলেন আমাদের এই মানচিত্র চ্যানেলে, এবং সেটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে কোন কোন বিষয়ে মামলা করতে যাচ্ছেন, অথবা আদৌ মামলার কোনো প্রক্রিয়া আপনি শুরু করেছেন কিনা। জি, আমি নোটিশ আমার ড্রাফট ধরেন 80% শেষ হয়ে গেছে। 20% যেটা বাকি আছে সেটা হলো ওনার কারাপশনকে নিয়ে আমার ওই নোটিশে থাকবে। নোটিশ যেটা যাবে সেই নোটিশটা যাবে ল মিনিস্ট্রির কাছে, মেবি ক্যাবিনেট ডিভিশনের কাছেও হয়তো দিতে পারি, এবং সিসি আমি ইউনূস সাহেবকেও করব for আচ্ছা। the purpose of transparency, so that he knows that এই নোটিশটা আছে। নোটিশে যেটা আমি চাইবো সরকারের কাছে সেটা হচ্ছে একটি কমিশন করা, ওই কমিশন করে এই পুরাটা ইনকোয়ারি করা যে উনি কিভাবে সংবিধান ভায়োলেট করেছেন, কোন কোন ক্ষেত্রে ভায়োলেট করেছেন, এবং উনি আদৌ প্রাইম মিনিস্টারের রোলে ছিলেন কিনা, যেহেতু সংবিধানে ওত নিয়েছেন এবং 106-এ এটা বলা নাই যে উনি প্রধানমন্ত্রীর জায়গায় কাজ করবেন, ইল বি ডিম টু বি প্রাইম মিনিস্টার। এই জিনিসটা আগে বলা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের সময় এটা বলা ছিল। এখন কিন্তু এটা নাই, যে 106-এ যেটা দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলি আসবে, দ্যাট উনি হেড অফ গভর্নমেন্ট কিভাবে ছিলেন। উনি এট বেস্ট, আমার নোটিশে বলা আছে, আপনি এট বেস্ট হয়তো অ্যাডভাইস করবেন প্রেসিডেন্টকে, কিন্তু আপনি তো প্রেসিডেন্টের সাথে দেখাই করেন নাই, জাস্ট 3টা ওকেশনে দেখা করেছেন। একটা হচ্ছে আপনার শপথ, রিফাত জাস্টিস, চিফ জাস্টিস রিফাতের শপথ, চিফ জাস্টিস জুবাইর সাহেবের শপথ, এই সময় আপনি ওইখানে গেছেন। আর আমার জানা মতন কোনোদিন বঙ্গভবনে যান নাই। এইটাও আপনি সংবিধানকে ভায়োলেট করেছেন, বিকজ সংবিধানের কোন আর্টিকেলে কি আছে এগুলি সব দিয়ে নোটিশে সব থাকছে। এবং আরো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ইউনূস তো নিজেকে ছাড়া অন্য কিছু চিন্তা কোনোদিন করে নাই, এবং ইউনূস সাহেব তো অনেক আগের থেকে, সিন্স হি ইজ আ বিগ ডোনার অফ আপনার ডেমোক্রেটসদের বড় ডোনার উনি, কাজে উনি বাইডেনের সময় উনি এইসব কনস্পিরেসির মধ্যে ইনভলভ ছিলেন হাসিনার বিরুদ্ধে। আমরাও হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে আমরাও অনেক কথা বলেছি, আমরাও বিরোধিতা করেছি, আমরাও মামলা মোকদ্দমা খেয়েছি, সেইগুলি নিজের জায়গায়। বাট কোয়েশ্চেন ইজ আ ম্যান, অ্যাজ আ ম্যান হি ইজ আ কনস্পিরেটর। তো আমি এই কারণে ওনার লাস্ট কনস্পিরেসি যেটা উনি করেছিলেন, লাস্ট যে বৈঠকটা যেখান থেকে উনি লোকজনকে নিয়েছিলেন কারা অ্যাডভাইজার হবে, এইটার ডেট হচ্ছে 27-28 জুন, 27-28 জুন 2024। এবং এইটা ইউনুস সেন্টারের উদ্যোগে সোশ্যাল বিজনেস ডে এই নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ফিলিপিন্সে। এবং ফিলিপিন্সে ওনাদের ওখানে আরেকটি এনজিও আছে, যে এনজিওর নাম হচ্ছে NWTF। এই NWTF এনজিও যেটি আছে ওদের সাথে মিলে এটা করা হয়েছিল। এন্ড NWTF হচ্ছে USAID এর, ইউ ক্যান সে, একটা সাপ্লিমেন্টারি ইয়ে, ওদের সাথে সবসময় কাজ করে। আর এইটার মধ্যে আপনার এই সোশ্যাল বিজনেস ডে তে USAID ইনভলভ ছিল, ইউনুস সেন্টার ইনভলভ ছিল, এবং আপনার কি বলে আহ, আহ, এই টোটাল অ্যাকচুয়ালি যে ইউনুস সাহেবের ইসে ছিল কনস্পিরেসি, এটার মধ্যে ওই রিপাবলিকান পার্টির যে ইনস্টিটিউট আছে এইখানে, IRA নাকি নাম, তারা ইনভলভ ছিল, NDI ইনভলভ ছিল, ওই যে ডেমোক্রেটিক পার্টির যেটা আছে তারা ইনভলভ ছিল, ফাইন্যান্সিং করেছে। আর এই সোশ্যাল বিজনেসের যেটা হয়েছিল, এইখানে ম্যানিলায় উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস, আসিফ নজরুল, শহীদুল আলম, আচ্ছা। লামিয়া লামিয়া মোর্শেদ, ফরিদা আক্তার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান VC,
আব্দুল হান্নান, আরো অনেকে ছিলেন। আপনি জানেন যে এগুলি সবাই কিন্তু ওনার ক্যাবিনেটে, এরা সবাই গুরুত্বপূর্ণ পজিশনে ছিল। আর এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হয়তো জনগণ জানে না। এইটা জনগণকে আমি এই নোটিশের মাধ্যমে গভর্নমেন্টকেও জানাবো, ওনাকেও জানাবো। নিডলেস টু সে যে আমরা উই আর নট ট্রাইং টু ফোকাস যে হাসিনাকে কেন সরানো হলো, নো, ওই গভর্নমেন্টের ব্যাপারে কিছু না। এটা হলো জাস্ট টু শো যে ব্যক্তিটি, ইউনুস ব্যক্তিটি কেমন, কিভাবে সে কনস্পিরেসি করে। জুনের পরেই জুলাই আন্দোলন শুরু হয়েছে, জুলাই আন্দোলনের পরে কিন্তু ইয়ে হয়েছে। এবং ওই যে পিসি সাহেব যিনি ছিলেন, আপনি জানেন যে এদিকে আন্দোলন কমে গেছিল, তারপরে ওই রামপুরা টামপুরার দিকে ব্র্যাক ইউনিভার্সিটি, ছেলে পেলে নর্থ সাউথ এইগুলি মিলে ওই জায়গায় একটা বড় আন্দোলন হয়েছিল। এবং ওই বিসি সাহেবও এটার মধ্যে যুক্ত ছিলেন। মেবি উনিও হি ফ্যান দিস এন্টায়ার ডিসরাপশন যেটা হয়েছিল তখন, বা আন্দোলন। বিকজ ওনাকে অ্যাওয়ার্ড করা হয়েছে, ওনার ওনার নাম হচ্ছে আই থিঙ্ক আব্দুল হান্নান। আব্দুল হান্নান, আব্দুল হান্নান ইজ নাও দি চেয়ারম্যান অফ গ্রামীণ ব্যাংক। ঠিক আছে। এবং এই জন্যই উনি গ্রামীণ ব্যাংকে যেসব সুবিধা দিয়েছেন, উনি কিভাবে শেয়ার হোল্ডিং গভর্নমেন্টের কমিয়ে দিয়েছেন। সংবিধান লঙ্ঘনের বিষয়টি আছে, মানে এরকম কতগুলো বিষয়ে আপনি নোটিশ করছেন গভর্নমেন্টকে? আছে সংবিধান লঙ্ঘন তো অনেকগুলি আর্টিকেলস আছে যেগুলি লঙ্ঘন করেছে। যেমনটি আমি বলি, উনি উনি যখন এক ব্যক্তি আহ, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়, তখন সংবিধান বলছে যে আপনি এই যে আপনি সব জায়গার থেকে সরে আসবেন, কাজে ইউ হ্যাভ টু রিজাইন ফ্রম অল ইউর পজিশনস। আপনি ব্যবসা হোক, এই হোক, সে হোক, সব ছেড়ে দিতে হবে। এটা শুধু আমাদের জন্য না, এটা পৃথিবীতে সবখানে। ইফ ইউ রিমেম্বার, ট্রাম্প যখন প্রথমবারে এসেছে, সে তার সব ব্যবসা বাণিজ্য ছেলেদেরকে দিয়ে ওইখান থেকে একদম বেরিয়ে এসেছে। তারপরে আর ট্রাম্প ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে নেয়। তো পয়েন্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু কাম আউট অফ ইট। কিন্তু উনি যেটা করেছেন, উনি এই যত ওনার ব্যবসা বাণিজ্য আছে, এসেনশিয়ালি হি মেনটেইনড আ লিংক থ্রু লামিয়া মোর্শেদ। যেহেতু লামিয়া মোর্শেদ ইউনুস সেন্টারে কাজ করেন এবং ওনার সব ব্যবসাগুলি ট্রাস্ট করে ব্যবসাগুলি করছেন, এবং উনি হলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইন অলমোস্ট অল ব্যবসা উনি চেয়ারম্যান। তো উনি উনি লিঙ্ক, আমি এই লিঙ্কটা বলতে চাচ্ছি যে এই লিঙ্কটা হচ্ছে থ্রু লামিয়া মোর্শেদ, যে ইউনুস সেন্টারের হেড ছিল, পার্ট অফ দিস ইউনুস সেন্টার কনস্পিরেসি যেটা ছিল। তো ওইখান থেকে উনি ওনার সব ব্যবসাগুলিও চালিয়ে গেছেন উনি। Otherwise, there was no necessity for Lamia Murshid to be there, to be in that position. Because Lamia Murshid's husband, আমরা জানি এলএনজি টেলএনজির ব্যবসা ট্যাবসা ওইখানে দেওয়া হয়েছে। নোটিশ করার পরে আমি আশঙ্কা করছি যে গভর্নমেন্ট কোনো কমিশন হয়তো করবে না, এটা আমার আশঙ্কা। গভর্নমেন্ট যদি কোনো কমিশন না করে, তাহলে আমি কোর্টে যাব। যেরকমটি এই একটি হয়েছে, ওই যে জুলাই সনদ নিয়ে যেটা হয়েছে, রিট হয়েছে না, ওরকম একটি রিট পিটিশন করব, সেখানে আমি ডাইরেকশন ঠিক করব যেন এই কমিশনটা কোর্ট ওদেরকে আদেশ দেয়, ডাইরেকশন দেয় যে এই কমিশনটি আপনি করেন। এটা জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকজ সবাইকে জানা দরকার যে কোথায় কিভাবে হয়েছে। কিন্তু এর পরে আজকে একটি গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের বিরুদ্ধে আবার যেন উনি গিয়ে কোনো কনস্পিরেসি না করেন, কোনো ঠিক নাই তো। ওনার ভাল লাগলো না, উনি আবার গিয়ে কনস্পিরেসি করলেন। এই জন্য এটা খুবই প্রয়োজন যে একটা ডাইরেকশন কোর্ট দেয়। যদি কোর্ট ডাইরেকশন না দেয়, আমার কথা হচ্ছে আমি অ্যাপেলেট ডিভিশনে যাব, সেখানেও যদি আমি কিছু না পাই, ইটস ওকে। বাট আমি জনগণের সামনে, 18 কোটি লোকের সামনে এই ফ্যাক্টস গুলি নিয়ে আসতে চাই। বিকজ কোনো না কোনো সময় হিস্ট্রি উইল রাইট অ্যাবাউট দিস, যে হোয়াট হ্যাপেন্ড। আই ওয়ান্টেড তারেক টু সাকসিড। তারেক হয়তো নতুন পলিটিক্স নিয়ে আসবেন, হয়তো এখানে আওয়ামী লীগের সাথে যে অন্যায় করা হয়েছে, ইউনুস করেছে। বিকজ ইউনুস তো ফোকাস ছিল আওয়ামী লীগ এর উপরে, সব কনস্পিরেসি ডাইরেক্টেড টুয়ার্ডস আওয়ামী লীগ। তো ওইটা হয়তো অ্যাজ এ ডেমোক্রেট আমি আশা করেছি, আর এখনো করছি,
যেহেতু তারেক রহমান আওয়ামী লীগের উপরে যে ধরনের নিষেধাজ্ঞা আছে এইগুলি উনি হয়তো তুলে নেবেন। এটা তুলে নিলে হয়তো সবাই মিলে, আওয়ামী লীগ তো এই দেশেরই, আওয়ামী লীগের তো অনেক সাপোর্ট আছে এই দেশে, হয়তো আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে, আমাদের তো দেখেন কি কাজ, আমরা তো আর মন্ত্রী হতে চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা চাই যেন আমরা খেয়ে টেয়ে বেঁচে থাকতে পারি এবং আমাদের জুডিশিয়ারি ভালো করে যেন কাজ করতে পারে, জুডিশিয়ার থেকে যেন লোকজন ইনসাফ পায়। মামলা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জিনিস বেরিয়ে এসেছে, মানে যেটা আমি অনুধাবন করতে পারছি, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। মানে আপনি যেসব বিষয় উদ্যোগ নিয়েছেন, যেমন 106 এর রেফারেন্সে তিনি যে প্রধান উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হলেও তার পাওয়ারটা কি প্রধানমন্ত্রী হিসেবে ছিল কিনা, এই একটি বিষয়। আবার আপনি বলছেন যে তিনি যাতে ভবিষ্যতে এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কনস্পিরেসি করতে না পারে, এটাই খুব ইন্টারেস্টিং। এবং এটি মানুষের মুখে মুখে আছে যে তিনি হয়তো প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা করছেন। আমি যদি এই জায়গাটিতে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে প্রেসিডেন্ট হওয়ার জন্য এক ধরনের উদ্যোগ তার পক্ষ থেকে জানা যাচ্ছে, মানে মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে, আপনি কি তেমনটি মনে করেন? যদি এরকম কিছু করা হয় তাহলে এই সরকার ভুল করবে, বিকজ উনি তখন বঙ্গভবনে বসে ওইখানে কনস্পিরেসি করবে। উনি বেসিক্যালি হি ইজ এ কনস্পিরেটর, উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে কনস্পিরেসি করেন, ওনার কিন্তু কোনো এরকম ইমেজ নাই। এই যে আমরা যে বলি, এটা দেখেন বাংলাদেশে ঠিক আছে একটি নোবেল পিসের একটা লোক আছে, এই জন্য আমাদের আকাঙ্ক্ষা ইজ ডিফারেন্ট, আমাদের শ্রদ্ধা ওনার প্রতি ইজ ডিফারেন্ট, কিন্তু ওই শ্রদ্ধাটা উনি রাখেন নাই, রাখতে পারেন না, এবং আন্তর্জাতিক ভাবে ওনার এরকম কোন শ্রদ্ধা নাই। যদি ওনার এরকম থাকতো তাহলে কিন্তু এই 18 মাসে বাংলাদেশ অনেক কিছু করতে পারতো, অনেক এগিয়ে যেতে পারতো, এই আইএমএফ প্রোগ্রামটা হয়তো শেষ হয়ে যেত, বা আইএমএফ প্রোগ্রামের যে টাকা পাওয়ার কথা আছে ওইগুলি আমরা পেয়ে যেতাম হয়তো, কিন্তু সেটা নাই। উনি বুঝি উনার ব্যাপারে দেশবাসী, আমরা তো এত কিছু জানি না আন্তর্জাতিক ভাবে, একটা ইলিউশন আছে, ইলিউশন। সেই ইলুশন কেটে গেছে, কেটে গেছে। মানে উনি যদি প্রধান উপদেষ্টা না হতেন, এখন না এই কেটে গেছে, ইলুশনটা কিন্তু চেঞ্জ হতো। আমি যখন প্রথম দিন থেকে কথা বলতেছিলাম হ্যাঁ, হ্যাঁ। তখন তো আমি অনেক গালি খেয়েছি, আমি জি। তো ডে ওয়ান থেকে বলেছি, আমি তো এই জন্য 106 এনেছি, 106 শেষ পর্যন্ত রাখতে পারি নাই। কেন রাখতে পারি নাই, কেন আমি সব কোর্টে হেরেছি? বিকজ অফ দ্যাট ইলিউশন, বিকজ অফ দ্যাট ইলিউশন। অ্যাটর্নি জেনারেল অফিসে ওরা কি কে মনে করে, মনে করে হি ইজ আ প্রফেট। নো, আই এম সরি, হি ইজ আ হিউম্যান বিইং হু অনলি ওয়ার্কস ফর হিমসেলফ, নিজের জন্য কাজ করে, বুঝতে হবে উনি আর কারোর জন্য কাজ করে না। এত লোকজন কোয়েশ্চেন করছে যে ওই মহিলাটা কোথায়, যে 50% নোবেলের মালিক, আপনি তো 100% হয়ে ঘুরতেছেন, ওই কোথায়? আমরা কি জানি না আপনার লন্ডনে কোন পিআর ফার্ম আপনার এই লেকচার্স গুলি, আপনি যে ইউনিভার্সিটি থেকে লেকচার দেন বা অন্য জায়গায় লেকচার দেন, এটা কে অ্যারেঞ্জ করে? আমরা জানি না আপনার ফিস কি আছে, 7,000 10,000 12,000 ডলারে আপনি লেকচার দেন। তো উই নো দিস, হ্যাঁ, কিন্তু জনগণ তো এই এত কিছু জানে না, এটা তো আমরা জানি, পড়াশোনা করি, দেখি, খুঁজে বের করি কোথায় কি আছে, সবের ব্যাপারে জানি। তো এই একটি কারণে বিষয় আমরা, আপনার জি, দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে তিনি ক্ষমতা ছাড়া আগে, 2-3 দিন আগে তিনি একটি গেজেট পাস করিয়ে দিলেন সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করিয়ে দিলেন, যার জন্য 1 বছর তিনি এসএসএফ এর নিরাপত্তার মধ্যে থাকবেন। ভিভিআইপি প্রোটোকল তিনি মেনটেন করবেন, মানে তাকে মেনটেন করতে হবে। আহ এটি অনেকে বলছেন যেটি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, এবং এটি কোনো অবস্থাতেই তিনি 1 বছরের জন্য এই ধরনের সুবিধা নিতে পারেন না। এই বিষয়ে আপনার কোনো ওপিনিয়ন? দেখেন এটা টোটালি অনৈতিক, টোটালি অনৈতিক। এটা ওনার যদি প্রয়োজন ছিল, ওনার তো ভালো রিলেশনশিপ আছে উইথ দিস গভর্নমেন্ট, তারেক সাহেবের সাথেও ওনার ভালো রিলেশনশিপ আছে, তো উনি এই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করতেন, কিন্তু উনি সবকিছু, আমি বললাম না, হি ইজ এ সেলফ সিকিং পারসন, সবকিছু উনি নিজে করতে চান, নিজের জন্য নিজেই করে ফেলবেন, উনি এই জন্য এটা করেছেন। অথচ ওনার এটার তো কোনো প্রয়োজনই নাই এসএসএফ এর, উনি পুলিশ পাবেন, উনি পুলিশ এসকর্ট পেতে পারেন, বাসায় পুলিশ থাকবে, বাট এসএসএফ
বা প্রেসিডেন্ট গার্ড তো ওনার লাগবে না। এখন উনি যেটা করেছেন ভিভিআইপি স্ট্যাটাস দিয়ে, তার অর্থ হচ্ছে যে উনি প্রেসিডেন্ট গার্ডও পাবেন, এসএসএফ ও পাবেন, উনি সবকিছু পাবেন। এটা তো প্রয়োজন ছিল না ওনার। এইটাই তো বলি, এই জিনিসগুলি প্রমাণ করে যে লোকটি কেমন। আপনি কিন্তু জানেন 12 কিন্তু তারিখে ইলেকশন আছে। এর জি, আগের রিটায়ার্ড প্রাইম মিনিস্টার অথবা রিটায়ার্ড চিফ অ্যাডভাইজার তারা কি এসএসএ পেতেন না 3 মাসের জন্য, নাকি নো নো তারাও নো পুলিশ নো নো পেতেন? নো নো এসএসএফ, পুলিশ, আচ্ছা ইভেন আচ্ছা রাষ্ট্রপতি আচ্ছা। পুলিশ। উনি ও একজন ব্যক্তি পুলিশ, বাসায় একজন দুইজন গার্ড থাকে, এবং উনি যেখানে যান ওইখানে উনি গাড়ি আনাতে পারেন বঙ্গভবন থেকে, যে গাড়িগুলি দিয়ে আছে এগুলি করতে পারেন। কিন্তু উনি পুলিশ পাবেন, নট এসএসএফ, নট। এগুলি উনি করিয়ে নিয়েছেন, এগুলি করিয়ে নিয়েছেন উনি, বিকজ ওই একটা আইন আছে, ওই আইন দ্বারা উনি নিজেকে ডিক্লেয়ার করে দিয়েছেন এস ভিভিআইপি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন না উনি তো সবখানে বাংলাদেশকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি দেখেন এই যে 72 ঘন্টা আগে, ইলেকশনের 72 ঘন্টা আগে আপনি আমেরিকার সাথে কিভাবে ট্রিটি করলেন, যেখানে আপনি বাংলাদেশের সভরেন্টি বিক্রি করে দিয়েছেন। ভাই, হি ইজ অ্যান আমেরিকান এজেন্ট, হি ইজ নট, হি ইজ গট নো লাভ ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রতি ওনার কিচ্ছু নাই, ওনার শুধু নিজের জন্য প্রেম আছে ওনার। এই যত দেখেন, এই যে ট্রাস্ট করে উনি যে ব্যবসা করেন, ট্রাস্ট করে ব্যবসা করেন, কেন করেন? বিকজ ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স অ্যাভয়েড করার জন্য উনি করেন। কি বলবো আর আমি ওনার ব্যাপারে। হ্যাঁ, দেখি হয়তো মানুষ অপেক্ষা রয়েছে আপনার মামলাগুলোর জন্য, কতদূর যায় বা রাষ্ট্র কতটুকু তার এইসব বিষয়ে প্রতিকারের ব্যবস্থা করতে পারে। আমরা সেই অপেক্ষা রইলাম। ভালো থাকুন আপনি, অ্যাডভোকেট মোহসিন রশিদ। দর্শক আপনারা যারা শুনছিলেন আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।